আমি সুচিস্মিতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষিকা, যাদবপুর বিদ্যাপীঠ। আজকে আমরা 4th সেমিস্টার এডুকেশনের ওপরে যে কোয়েশ্চেনটা আসে বা তার একটা নমুনাপত্র আলোচনা করব। দেখো, পরীক্ষা আর কয়েকটা দিনের মধ্যেই আমাদের শুরু হয়ে যাবে। আমরা সকলেই জানি 12 তারিখে পরীক্ষা। আর তোমরা খুব ভালোভাবে তৈরি হচ্ছ, সেটাও আমরা জানি। তবে যেহেতু এটা আমাদের প্রথম ব্যাচ, তোমরা পরীক্ষা দিচ্ছ, আর সেই জন্য এই কথা তোমাদের সমস্যা একটু হতে পারে। এই কথা মনে রেখেই আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য এরকম ধরনের কিছু ক্লাসের বন্দোবস্ত করেছে। তোমরা আগেও কিছু ক্লাস পেয়েছো। আজকে আমি আগেই বললাম যে আমরা মূলত আলোচনা করব একটা কোয়েশ্চেন পেপার নিয়ে, একটা মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে, যে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে। এটা তোমাদের মনে এখন ভীষণ প্রশ্ন তোলপাড় চলছে, কারণ সিলেবাস আমাদের বেশ বড়। আমি বলছি বেশ বড়, সেটাকে আমাদের আয়ত্ত করতে হচ্ছে। তো সেই জন্য তোমরা একটুখানি সংশয় তোমাদের মধ্যে রয়ে গেছে। তো যেটা আজকে আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা মডেল কোয়েশ্চেন পেপার আমি এনেছি, যেটা তোমরা যে শিক্ষা সংসদের যে কাউন্সিলের যে একটা কোয়েশ্চেন পেপার, মডেল কোয়েশ্চেন পেপার বেরিয়েছে, তার মধ্যে থেকে একটা পেপার এখানে আছে। তো সেইখানটাতে আমি সেটাকে একটু সলভ করেছি, কিভাবে কি করতে হবে সেটা তোমাদেরকে আজকে জানাবো। আর তোমাদের সকলের জন্য ভীষণ ভীষণ ভাবে শুভেচ্ছা রইলো। ভালো থাকো, সুস্থ থাকো, কেমন? তো আমি শুরু করছি। দেখো, আমরা আমরা প্রত্যেকে এতদিনে জেনে গেছি যে আমাদের আহ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2 নম্বর করে আসবে, এবং আমাদের মূলত দুটো ভাগ। একটা হচ্ছে ফার্স্ট হাফটা, যেটা আমাদের মূলত এডুকেশন সাইকোলজি, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের সেকেন্ড হাফ, যেখানে আমাদের এই নতুন অনেক কিছু ঢুকেছে, তার সঙ্গে আমাদের কিছু কিছু মনীষীদের কথাও পড়তে হচ্ছে। তো এই যে অংশগুলো, প্রত্যেকটা থেকেই 2 নম্বর করে প্রশ্ন আসবে। আমাদের 2 নম্বর প্রশ্ন আসবে মোট 5টা। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2 নম্বর করে প্রশ্ন আসবে, মোট 5টা, মানে 5 দুগুণে 10 নম্বর। কিন্তু তোমাদের সুবিধার কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য আর একটি করে অর থাকবে। তবে তোমাদের জানিয়ে রাখি যে 10টা প্রশ্ন দিয়ে যে কোনো 5টি লেখো, এরকম ভাবে বলা থাকবে না। প্রত্যেকটা প্রশ্নের একটা প্যাটার্ন থাকবে, সেই প্যাটার্ন অনুযায়ী তার আরেকটা অর যেটা বলি বা অথবা যেটা বলি, সেই বিষয়টা আসবে। এখানে দেখো, তোমাদের সামনে রয়েছে সেকশন এ, আর সেমিস্টার আমাদের হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 4। এখানে আমরা দেওয়া আছে 5 × 2 = 10, কিন্তু তোমরা দেখবে আমরা মোট 10টি প্রশ্ন এখানে রেখেছি। কিরম ভাবে প্রশ্ন আসে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, শিখন ও পরিণমনের দুটি পার্থক্য লেখো। এখানে শিখন আর পরিণমনের দুটি পার্থক্য প্রশ্নটা দেওয়া আছে, তার সঙ্গে অর দেওয়া আছে পরিণমনের একটি সংজ্ঞা দাও। এইটার থেকে, এই একই চ্যাপ্টারে থেকে আমাদের দুটো প্রশ্ন এখানে করা হয়েছে। এবার তোমরা জানো একটা কথা, যে আমাদের কিন্তু যে লিখতে হবে খাতায়, সেই খাতাটা কিন্তু অত্যন্ত ছোট, মানে এক্সট্রা, অন্তত ছোট না, পরিমাণ মতনই শিট দেওয়া থাকবে, কিন্তু এক্সট্রা শিট দেওয়া হবে না। তো সেই জন্য তোমাদেরকে এমন ভাবে অভ্যাস করতে হবে যাতে তোমাদের প্রদত্ত খাতার মধ্যে সব আনসারটা লিখে দাও। সেই জন্য আমাদের খেয়াল রাখতে লাগবে যেন আমরা প্রতিটি প্রশ্নের ভেতরে শুধু মূল অংশটুকুই লিখি। 2-4টে আজে বাজে কথা লেখার কিন্তু এখানে কোনো জায়গা নেই, তাহলে তোমরা পরের প্রশ্নগুলো লিখতে পারবে না। আমি সেভাবেই আমার উত্তরপত্রটা, প্রশ্নের সাথে উত্তরপত্রটাকেও তৈরি করেছি, যাতে তোমাদের সেটা লিখতে এবং বুঝতে সুবিধা হয়। তো এই যে স্বল্প লেখার অভ্যাস, তার মধ্যে কি করতে হবে, আমাদের যেহেতু আর্টস এর একটা সাবজেক্ট, আমাদের একটা ধারণাই থাকতো এতদিন ধরে এডুকেশন মানে প্রচুর লিখতে হবে, কিন্তু সেই ধারণাটা একদম মানে বিনষ্ট করে দেওয়া হয়েছে, যে একদমই লিখতে হবে অবশ্যই, কিন্তু সেটা টু দি পয়েন্ট আনসার। আমি ক্রমশ এগোবো, এগুলো তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা আমাদের উত্তরপত্রটাকে তৈরি করব।
প্রথমেই বলে রাখি, আমরা একটা কথা সবসময় খুব জানি বা বলে থাকি যে পেহেলে দর্শনধারী পিছে গুণ বিচারি, অর্থাৎ আমরা আগে আমাদেরকে দেখতে কেমন সেটাকে আমাদের একটা ইম্প্যাক্ট পড়ে, আর তারপরে তার আমরা গুণটা বিচার করি, যদিও হওয়া উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও একটা কথা প্রচলিত আছে। ঠিক তোমাদেরও ঠিক তাই বলি, যে যে খাতাটা বানাচ্ছ, যে খাতাটা তোমাকে দেওয়া হচ্ছে, সেটাতে কিন্তু একটা সুন্দর হাতের লেখা সকলেরই থাকে, তার কোনো কথা নেই, কিন্তু যেন পরিষ্কার করে থাকে। অর্থাৎ একটু বড়, বড় করে লেখো, ফাঁকা মাঝখানটায় ফাঁকা রাখো, দুটো শব্দের মধ্যে ফাঁকা রাখো। এভাবে লেখো যাতে হাতের লেখাটা আমরা তুলনামূলকভাবে অতটা মানে ভালো নয় বলে থাকি। আর কি হচ্ছে, মার্জিন টানবে। ডান দিকে মার্জিন টানবে, বাঁদিকে মার্জিন টানবে, ওপরে মার্জিন টানবে। তো এই যে মার্জিনটা, যাতে তোমার খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বারবার কাটবে না, বারবার ঘন ঘন কাটবে না, কাটলে সেটা একটা ইম্প্যাক্ট পড়ে এক্সামিনারের ওপরে। তো সেই জন্য আমরা এবার এগোচ্ছি। প্রথমটা প্রশ্ন ছিল শিখন ও পরিণমনের দুটি পার্থক্য লেখো। তার উত্তরটা এভাবে লিখবে, ক এবং খ, যেহেতু দুটি বলেছে তাই দুটি আলাদা আলাদা প্যারায় আমাদের লিখতে হবে, একসাথে লিখে দিলে হবে না। আর দুটি পার্থক্য লিখতে বলেছে, সেই জন্য তোমরা অনেকে মাঝখানটাতে লাইন টেনে করো, হবে, তবে ওটা একটুখানি নোংরা মতন মনে হয়। তুমি যদি পরিষ্কার এখানটাতে লেখো, তাহলে দেখা যাবে যে তুমি তুমি এটা ঠিক ঠিক করতে পারছো। কি লিখেছি এখানে, শিখন একটি জীবনব্যাপী প্রক্রিয়া, আর পরিণামও নির্দিষ্ট সময়ের মধ্যে থেকে শুরু ও শেষ হয়। এখানে একটা আর দেবে, জীবন একটি শিখন একটি জীবনব্যাপী প্রক্রিয়া, আর পরিণামন নির্দিষ্ট সময়ের মধ্যে শুরু ও শেষ হয়। তাহলে এই যে শিখন একটি পরিণামন একটি প্রক্রিয়া, আর পরিণামন একটি নির্দিষ্ট সময় শুরু ও শেষ হয়, এটা আমি বেছে নিয়েছি, আমি বেছেছি। অনেকগুলো দেওয়া আছে পার্থক্য, এই পার্থক্যগুলোর মধ্যে থেকে তুমি যে কোনো দুটো বেছে নিয়ে তুমি লিখতে পারো। দ্বিতীয়টা কি লিখেছি, শিখন প্রক্রিয়া পরিণমনের উপরে নির্ভরশীল, পরিণমনের ক্ষেত্রে পূর্ব পরিস্থিতির প্রয়োজন হয় না। দেখো, তোমাদের কিন্তু এখন আর বোঝানোর ক্লাস নেই, এটা আমাদের এই কোয়েশ্চেন আনসার আলোচনা কর, তোমরা সব জানো, তবুও তোমাদেরকে আবার করে মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের এই ক্লাসগুলো নেওয়ার কথা বলা হয়েছে। ২ নম্বর কি লিখছি, মানে প্রশ্ন প্রশ্ন ছিল শিখন ও পরিণমনের দুটি পার্থক্য লেখো। এইটা হচ্ছে একটা অথবা প্রশ্ন ছিল, এই ১ নম্বর ২ নম্বরে। কারণ এই যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও, আমরা আগেই লিখেছি যে পরিণমনের একটি সংজ্ঞা দাও, যে কোনো সংজ্ঞা। আমি এখানে কোলেস্টিককে বেছে নিয়েছি, কিন্তু তোমরা যে কোনো একটা সংজ্ঞা তোমরা লিখবে। এবার যে কোনো সংজ্ঞা বলতে আমাদের যে সংজ্ঞাটা তোমরা লিখছো সেইটা কিন্তু প্রপার হতে হবে, একদম মুখস্থ করতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য বলি, যে কোনো বিষয়ে যে সংজ্ঞাগুলো থাকে অন্তত প্রত্যেকটার জন্য ২-৩টে করে মুখস্থ করে রাখবে। কারণ যদি কাকে বলে আসে, বা ধরো বড় প্রশ্নের মধ্যে বৈশিষ্ট্য লেখে, শুধু হয়তো আসলো বৈশিষ্ট্য লেখো, তখনও কিন্তু তোমাদের সংজ্ঞা দিয়েই শুরু করতে হবে। তাহলে এটার মধ্যে এটা হলো, এগুলো আমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, একটার মধ্যে হয় এটা লিখতে হবে, আর না হলে একটা লিখতে হবে। দেখো, প্রশ্নের নম্বর রয়েছে ২ নম্বর, আমি কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে ২ নম্বরের জন্য লিখেছি। এর পরের আবার ওই ২ নম্বরেরই প্রশ্ন যাচ্ছে, আগেরটাও যেরকম লেখা ছিল, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, ১ আর ২ ছিল, এটা ৩ আর ৪, অর্থাৎ ৩ লিখতে হবে অথবা ৪ লিখতে হবে। প্রশ্ন ছিল উদ্বেগজনিত মানসিক রোগের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের একটি ভূমিকা লেখো। একটি ভূমিকা লিখবে, যে কোনো একটি ভূমিকা লিখবে, যে আমাদের মানসিক রোগের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা কি ভূমিকা গ্রহণ করে থাকে, তাদের মধ্যে থেকেই আমরা এটাকে বেছে নিয়েছি। চতুর্থত, মাইন্ডফুলনেস মেডিটেশন বলতে কি বোঝো? ৪ নম্বর প্রশ্ন। এটার হয় তুমি উদ্বেগজনিত মানসিক রোগ লিখবে, না হয় তুমি মাইন্ডফুলনেস মেডিটেশন বলতে কি বোঝো সেটা লিখবে। তো এখানে এমন একটা ধ্যানের পদ্ধতি, তোমরা জানো মাইন্ডফুলনেস মেডিটেশন বলতে কি বোঝো, তোমরা এতদিনে জেনে গেছো, শুধু জানো না কতটুকু হয়তো লিখতে হবে। দেখো, ২ নম্বরে, শুধু ২ নম্বরে আমি মূল বিষয়টাকে এখানে তুলে নিয়েছি, তাই এখানটাতে বলা হচ্ছে, কারণ তোমরা অনেকটা করে জায়গা কিন্তু পাবে না। বড়জোর ধরো এক আঙ্গুল কি ১.৫ আঙ্গুলের মতন জায়গা এই ২ নম্বরের জন্য ফাঁকা দেওয়া হবে, তাই অনেকটা লেখার চেষ্টা করবে না। আর বারবারই বলছি, এডুকেশন
খুব সহজ একটা বিষয়, কিন্তু পড়তেও লাগে, একেবারে না পড়ে শুধুমাত্র কনসেপশন থেকে কিন্তু লিখে ফেলা যায় না। আর যে যত ভালো করে মুখস্থ করে লিখবে তার সময়ও ততটা কম লাগবে, আর তুমি অনেক সহজে অল্প জায়গায় তুমি সেটাকে ধরিয়ে ফেলতে পারবে। এখানেও আরেকটা দেখো, এটা ৫ নম্বর। তাহলে আমরা ১, ২ পেয়েছি, ১ অথবা ২, ৩ অথবা ৪, এখানে ৫ অথবা ৬। এটা আমাদের ওই যেটা আমাদের যোগাযোগের যে চ্যাপ্টারটা রয়েছে সেইখানটায় চ্যাপ্টারে এটা দেওয়া হয়েছে। ওভারহেড প্রজেক্টরে যেকোনো ২টি শিক্ষামূলক ভূমিকা লেখো। দুটো এখানে ভূমিকার কথা বলা হয়েছে। একটুখানি বিষয়টাকে হাইলাইট করা হয়েছে, মানে এখানে আমাদের একটা পয়েন্টস করে বলা হয়েছে। আর এই দুটো বিষয় এখানে শিক্ষামূলক ভূমিকা কি কি থাকতে পারে: শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি, ব্যাখ্যা ও আলোচনা সহজতর করা। তাহলে এই যে ব্যাখ্যা ও আলোচনা সহজতর করা, তার মধ্যে এটা তুমি লিখছো, হেডিং দিচ্ছ, তার সঙ্গে অল্প বিষয় আমরা লিখছি, ঠিক আছে? আর এখানে হচ্ছে সফটওয়্যার কাকে বলে, জাস্ট সফটওয়্যার কাকে বলে এটার আমরা উদাহরণ দিয়েছি, তার সঙ্গে কিন্তু অবশ্যই আমাদের উদাহরণটাও দিতে হবে। এখানে শুধু লেখা হয়েছে কাকে বলে, আর তার একটা উদাহরণ দিতে হবে। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন পড়ে গেছে, এটা আমাদের ভুল হয়েছে। এখানটা তাহলে তোমরা সফটওয়্যার প্রযুক্তি কাকে বলে তোমরা জেনে গেলে, এবং কতটুকু লিখতে হবে সেই বিষয়েও তোমাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হলো। এবার আমরা চলে এসেছি স্ট্যাটিস্টিক্স এর অংশে। সেখানেও দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। সেখানে আমাদের এখানে বলা হয়েছে যে পরিসংখ্যান বিভাজন বলতে কি বোঝো, অর্থাৎ এখানে যে কোনো আগের গুলো ছিল যে কোনো একটি, আর এখান থেকে আমাদের কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই চ্যাপ্টার গুলোতে। সেখানে আমাদের পরিসংখ্যান বিভাজন বলতে কি বোঝো এটা বলা হয়েছে। পরিসংখ্যান বিভাজন কাকে বলে? আহ আচ্ছা, পরিসংখ্যান বিভাজন কাকে বলে শুধু সেইটুকু লিখে লিখে দেওয়া হয়েছে, শুধু সেইটুকুই লিখতে হবে। আর ৭ অথবা ৮, অর্থাৎ নিম্নলিখিত রাশিমালার প্রসার নির্ণয় করো। প্রসারের সূত্র আমরা জানি, ঠিক স্টেপ বাই স্টেপ, অর্থাৎ সূত্র লিখবে প্রথমে, তারপরে যেটা দেওয়া হয়েছে প্রদত্ত রাশিমালা যেটা দেওয়া হয়েছে সেই রাশিমালাগুলো লিখছি। এখানে সর্বোচ্চ স্কোর বেছে নিতে হয়, সর্বোচ্চ স্কোর লিখবে, সর্বনিম্ন স্কোর লিখবে, সুতরাং প্রদত্ত রাশিমালার প্রসার ১২। তোমার উত্তর কিন্তু হয়ে গেল এটা। অর্থাৎ এখানে আমাদের যে অঙ্কটা যেটা করার ছিল সেটা আমরা করে ফেললাম। একদম চিন্তা করবে না, খুব সহজ অঙ্ক আসবে। অঙ্ক বললেই আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, কোনো অসুবিধা নেই, কিন্তু কম্পালসারি এই চ্যাপ্টারটা থেকে কিন্তু আসবে। আমরা জানি এখানে সবচেয়ে বেশি এই চ্যাপ্টারটাতে আমাদের নম্বর রয়েছে। আরেকটা প্রশ্ন লিখতে হবে, আমরা আগের দুটো থেকে যে কোনো একটা লিখলাম, আরেকটা প্রশ্ন লিখতে হবে যে এখানেও ৯ বা ১০ এই এখান থেকে লিখতে হবে, অর্থাৎ ওই যে চারটে আগের দুটো আর এই দুটো মিলিয়ে মোট ৪টে প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, তোমাদের তার থেকে দুটো বেছে নিয়ে লিখতে হবে। সহজ হবে, কোনো চিন্তা করো না। আবার বলছি, এখানে রাশিবিজ্ঞানের দুটো প্রয়োজনীয়তা লেখো। এখানে আমাদের দুটো আমরা হাইলাইট করেছি: অগ্রগতির ধারা পরিমাপ, প্রাপ্ত তথ্যের তুলনা, এবং তার ভেতরে ১ লাইন করে আমরা লিখে গেছি। তোমাদের যেটা ইচ্ছে, যেটা মনে হয় সেটাই তোমরা লিখতে পারো। আমার এটাই লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু লিখতে হবে, প্রত্যেকটাই লিখতে হবে, এরকম পয়েন্টস করে লিখতে পারবে। আমাদের এডুকেশনে পয়েন্টস এর উপরে খুব গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আচ্ছা, সহগাঙ্ক নির্ধারণের র্যাঙ্ক পার্থক্য পদ্ধতির সূত্রটি, শুধু সূত্রটা মুখস্থ করতে হয়েছে, শুধু সূত্রটা এখানটায় পড়লাম, এবং প্রত্যেকটাকে কি বলা হচ্ছে আমরা সেটা এখানে লিখে গেছি। এখানে কোনটার কাকে বলা হয় সূত্রতে সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে, মনে থাকবে? ঠিক আছে, আমরা পরেরটায় চলে যাচ্ছি। এখানে আমরা সেকশন বি তে চলে এসেছি, অর্থাৎ আমাদের ১০ নম্বর পাওয়া হয়ে গেল। ৫ দুগুণে ১০, প্রত্যেকটার জন্য একটা করে অর রয়েছে, এবং লাস্ট যেটা স্ট্যাটিস্টিক্স এ সেখানে যে কোনো ৪টের মধ্যে আরো দুটো করে অর দেওয়া হয়েছে, মানে যে কোনো ৪টের মধ্যে দুটো লেখা হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এইটা সেকশন বি। এখানে আমাদের আহ ৫ নম্বরের প্রশ্ন আসবে। দেখো লেখা আছে 2 into 5 equal to 10, অর্থাৎ এখানে আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে। এখানেও কিন্তু একইভাবে করা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের অর রয়েছে। বোঝা গেছে? অর্থাৎ 1:1 এই টেকনিকে আমাদের করা হয়ে থাকে।
এবার আমাদের কি প্রশ্ন একটা বেছে নিয়ে একটা আসতে পারে বলে মনে হচ্ছে যে লাইফ স্কিলস বা জীবন কুশলতা বলতে কি বোঝো? এই সম্বন্ধে WHO কি বলেছে? সমানুভূতি বলতে কি বোঝো? ছোট্ট ছোট্ট অংশ দেখো, 1 নম্বর 1+2+2 নম্বরের ওপরে কিন্তু খেয়াল রাখবে। 1 নম্বরের জন্য কি কি প্রশ্ন ছিল? জীবন কুশলতা বলতে কি বোঝো? ঠিক কাকে বলে, ঠিক সেই জিনিসটাকে এখানে তুলে বসানো হয়েছে। দ্বিতীয়ত, মনস্তাত্ত্বিক কল্যাণ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। এখানে আমাদের একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে জীবন কুশলতা কাকে বলে বলা হয়েছে, আর হু কি বলেছে তা স্বল্প কথায় হু এর কথাটা একটু তুলে দিতে হবে, আর সমানুভূতি কাকে বলে সেইটা একটু সংক্ষেপে দিতে হবে। মনস্তাত্ত্বিক কল্যাণ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। মনস্তাত্ত্বিক কল্যাণ বলতে কাকে বলতে হবে? আর শিক্ষাক্ষেত্রে 3টে গুরুত্ব লিখতে হবে। কেন 3টে গুরুত্বর কথা বলেছি? কারণ এখানে 2+3 আছে। 3 নম্বরের জন্য 3টে, 2 নম্বরের জন্য 2টো, 5 নম্বরে 5টা, 6 নম্বরে 6টা, 7 নম্বরে 7টা, 8 নম্বরে 8টা, এরকম ভাবে আমাদের লিখতে হয়, পয়েন্টস গুলো লিখতে হয়। তার মানে এটা নয় অন্তত পক্ষে, আমি তার আগে একটা যোগ করব, অন্তত পক্ষে। কিন্তু তুমি যদি অনেকটা লিখতে থাকো তাহলে আমাদের জায়গা আসে না আর কি, ছোট মানে জায়গা ছেড়ে বেরিয়ে যাবে। তো সেই জন্য এটাকে মনে রাখবে যে যতটুকু চাওয়া হয়েছে ততটুকুই কিন্তু আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানেও 13 অথবা 14 যে কোনো একটাকে বেছে নিয়ে লিখতে হবে। তথ্য প্রযুক্তি কি কাকে বলে, এটা কাকে বলে লিখেছি, এগুলো প্রত্যেকটার জন্য কম্পিউটার সম্বন্ধে 1-2 লাইনে লিখবে। নেট সম্বন্ধে, এটা নেট হবে বুঝতেই পারছো, নেট সম্বন্ধে লিখবে। মোবাইল প্রযুক্তি, সফটওয়্যার, ডেটাবেস, এগুলো সম্বন্ধে একটু একটু 1-2 লাইনে লিখবে, আর তার সঙ্গে অবশ্যই কিন্তু উদাহরণ দেবে, কেমন? আর হচ্ছে শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের যে কোনো 5টি প্রভাব লেখো। ওই 5টা যে প্রভাব সেগুলো আমাদের 5টা সূত্র অর্থাৎ পয়েন্টস করে করে 5টা পয়েন্টস লিখবে, তার সঙ্গে কাকে বলে এইটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। কিন্তু খুব বেশি কথায় নয়, অবশ্যই 1-2 লাইনের মধ্যে বলতে হবে, যেহেতু 5টা পয়েন্টস আছে সেই জন্য 1-2 লাইনের মধ্যে তোমরা সেটাকে বলার চেষ্টা করবে। এবার আমরা এসে যাচ্ছি গ্রুপ সি তে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রাচীন অনুবর্তন তত্ত্বটি পরীক্ষা সহ বর্ণনা করো। অর্থবোধক যে শিখন তত্ত্বের 2টি শিক্ষাগত তাৎপর্য লেখো। এখানে 8 আর 2, অর্থাৎ এখানে প্রাচীন অনুবর্তন তত্ত্বটির জন্য 8 নম্বর রয়েছে। প্রাচীন অনুবর্তন তত্ত্ব কাকে বলে আমরা জানি, আমাদের পাভলভের তত্ত্ব এটা, যেটা পাভলভ একটি কুকুরকে নিয়ে পরীক্ষা করেছিলেন। তাহলে আমাদের ওখান থেকে অনুবর্তন কাকে বলে একটুখানি কিন্তু আলোচনা করে নিতে হবে, যেহেতু এখানে 8 নম্বর রয়েছে। অনুবর্তন কাকে বলে এটা একটু আলোচনা করার পরে তারপরে আমরা প্যাভলভের পরীক্ষায় চলে যাব। প্যাভলভের পরীক্ষাতে তিনি যে পরীক্ষা করেছিলেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অবশ্যই কিন্তু ব্যাখ্যা করতে হবে, এবং তার সাথে কুকুরটার সম্বন্ধে যেটা লিখতে হবে, একটি ক্ষুধার্ত কুকুর ছিল, এই কথাটা লিখে দিলে প্রশ্নটার মান আরেকটু ভালো হয়। আচ্ছা, তারপরে বলছে যে প্রতিটি প্রশ্ন একটা আমরা বলে দিয়েছি, প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা করে পৃথক অনুচ্ছেদ করবে, এবং অবশ্যই যে যখন কোনো বড় প্রশ্ন তুমি লিখতে যাচ্ছ সেই বড় প্রশ্নে কিন্তু অনুচ্ছেদে ভাগ করতে হবে, ছোট 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 অনুচ্ছেদে ভাগ করে লিখতে হবে। অনেকটা অনুচ্ছেদে যদি লম্বা লম্বা অনুচ্ছেদ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পড়ার পাঠকের একটু মনোযোগটা অন্যদিকে চলে যেতে পারে, ক্লান্তি লাগতে পারে। তো সেই জন্য ছোট ছোট অনুচ্ছেদে ভাগ করো, টু দি পয়েন্ট আনসার লেখো, আম, তোমাদের পয়েন্টস করে করে লেখো, সাবহেডিং গুলো করো ঠিক করে। 2টো কালি ব্যবহার করতে পারো, একটা নীল কালি আর একটা কালো কালি। কালো কালিতে সাবহেডিং করো, ব্লুতে ভেতরের অংশগুলো লেখো। এইভাবে আমাদেরকে তৈরি হতে হবে। তারপরে কি বলেছি, বুদ্ধির সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ব্যবহার লেখো, বুদ্ধাঙ্ক কাকে বলে। তার দুখানে 2 নম্বর রয়েছে, বুদ্ধি কাকে বলে, বুদ্ধির সংজ্ঞা দাও, এখানে 2 নম্বর রয়েছে। এখানে কিন্তু 2-3টে বুদ্ধির সংজ্ঞা দিতে হবে। আর বারবার বলছি,
সংজ্ঞা মানে কিন্তু সম্পূর্ণ মুখস্থ করা। তুমি যার নামেই বলছো যে বুদ্ধি একে বলে, টারম্যান বলতে পারো, যেকোনো যা খুশি বলতে পারো। সেখানে কিন্তু পুরোটাই মুখস্থ করে বলতে হবে। সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু এতটুকু ভুল হলেও সেটা নম্বর পাবে না। অর্থাৎ তুমি নিজের মতন করে বুদ্ধি কাকে বলে বুঝিয়ে লিখতে পারবে না। বুদ্ধি কাকে বলে মানে হচ্ছে সংজ্ঞাটাই লিখতে হবে। আর কি বলছে? শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ব্যবহার লেখো। শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ব্যবহার লেখো, তাতে আমাদের ৬ নম্বর রয়েছে। তাহলে বুঝতেই পারছো ৬টি ব্যবহার লিখতে হবে। ৬ নম্বর রয়েছে, ৬টি ব্যবহার লিখতে হবে। কিন্তু ৬টিই লিখতে হবে তার কোনো কথা নেই। তুমি ৮টাও লিখতে পারো। কিন্তু তার বেশি পর্যন্ত আর লেখার কোনো প্রয়োজন নেই। আর প্রত্যেকটা পয়েন্টস এর জন্য, অর্থাৎ প্রত্যেকটা ব্যবহার একটা পয়েন্টস করবে। পয়েন্টস করে তার ভেতরে যেটুকু লেখার অল্প লিখবে। খুব বেশি জায়গার অ আ দেওয়া থাকবে না। তাহলে সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন টু দি পয়েন্ট আনসার লেখাটাই তোমরা অভ্যাস করবে। আর কি বলছে? বুদ্ধাঙ্ক কাকে বলে? এখানেও ২ নম্বর রয়েছে। কাকে বলে পরিষ্কার করে প্রত্যেকটি বইতে রয়েছে বুদ্ধাঙ্ক কাকে বলে। তাই সেখানে ওই কাকে বলে দিতে পারো। আর বুদ্ধাঙ্কের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটাকেও দিয়ে দিলে ভালো হবে। এবার আসছি তোমাদের অঙ্কের ক্ষেত্রে। হুম? অঙ্ক করতে ভয় পাও? ভয় পেও না। খুব সহজ, ভীষণ সহজ। যদি একটুখানি স্থির হয়ে এই বিষয়টাকে ভাবো, তাহলে দেখবে বেশ সহজ। তো আমরা সেই অংশটাতে চলে এসেছি যেখানে যেকোনো একটি প্রশ্ন আসবে। এখানে আমাদের দুটোই অঙ্ক নেওয়া হয়েছে। হয়তো তোমরা এই দুটো অঙ্কর জায়গায় একটা প্রশ্নও পেতে পারো, যে একটা প্রশ্নের উত্তর লিখলে আর তার সঙ্গে সেটা অবশ্যই স্ট্যাটিস্টিক্স থেকে, প্রশ্নটা বাইরে অন্য কোনো চ্যাপ্টার থেকে না, স্ট্যাটিস্টিক্স থেকেই আসতে পারে। যেমন ধরো আসতে পারে মিন কাকে বলে, মিনের বৈশিষ্ট্য লেখো, মিনের ব্যবহার লেখো, বৈশিষ্ট্য না মিনের ব্যবহার লেখো, বা মধ্যমান কাকে বলে তার ব্যবহার লেখো, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমরা এখানে অঙ্কটাই দুটো অঙ্ক দিয়েছি, কারণ দু ধরনের অঙ্ক আসতে পারে ভেবে তোমাদেরকে একটুখানি সচেতন করে দেওয়ার জন্যই আমরা এই ধরনের প্রশ্নটাকে বেছে নিয়েছি, যাতে তোমাদের সুবিধে হয়। কি বলছে দেখো, এখানে স্কোর আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যেরকম কোয়েশ্চেন পেপারে তোমরা পাবে স্কোর আর ফ্রিকোয়েন্সি। পাওয়ার পরে তোমরা কি করছো, এরকম ভাবে সাজিয়ে নিয়েছো। তোমরা অঙ্ক করেছো, এই অঙ্কটা যেভাবে করা হয়েছে সেরকম ভাবে তোমরা নাও করতে পারো। তোমরা হয়তো তোমাদের মতন করে করেছো, যে যেমন শিখেছো সেরকম ভাবে করেছো। কিন্তু সেটা যদি ঠিক হয়, তোমরা সেই অঙ্কটাই করবে। এটা যে এখানে দেখানো হয়েছে মানে, কারণ আমাদের স্ট্যাটিস্টিক্স এ অনেক রকমের পদ্ধতি আছে। তো আমি একটা পদ্ধতিকে ফলো করেছি, যেটা আমি শিখেছি সেভাবে আমি এখানে করেছি। তোমরা তোমাদের পদ্ধতিতেও ফলো করতে পারো। কিন্তু যেটা দেখবে যে এইখানটায় একটা এরকম একটা, ধরো তুমি যদি পেপার পাও, তার মধ্যে তুমি এখানটায় লিখলে কল্পিত আছে। যেটা তোমাদের একটা কথা বলার, সেটা হচ্ছে যে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে কল্পিত গড়ের সূত্র লিখেছি, লেখার পরে প্রত্যেকটাতে কোনটা কাকে বলে সেভাবে লিখেছো, এটা কিন্তু লিখতে হবে। তার কারণ হচ্ছে, এটা লেখার কারণ হচ্ছে যে উম তোমাদের এটা আমাদের আ প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে আমাদের নম্বর রয়েছে। ধরো কোনো কারণে অঙ্কটা তোমার ভুল হয়ে গেল, বা তোমার সময়ের অভাবে তুমি অঙ্কটা করতে পারলে না। তো সেক্ষেত্রে তোমাদের যাতে এই পর্যন্ত লিখলেও তোমাদের কিছু নম্বরের দেওয়ার প্রত্যেক বছরই বন্দোবস্ত হয়ে থাকে। আর তোমরা রাফ কোথায় করবে? এক্সট্রা শিট তো দেওয়ার কথা নয়। তাহলে রাফ করবে কিন্তু এই অঙ্কের এখানে কিন্তু সেটাও পরিষ্কার করে রাফ করবে। তোমাদের সেই রাফটা যাতে ভুল হলেও অনেক সময় আমরা রাফটা থেকেও দেখে নিতে পারি, বা তোমাদের জায়গারও একটা সমস্যার সমাধান হবে। তাহলে এইটা গেল হচ্ছে আমরা এখানটায় গড় কাকে বলে বেছে নিয়েছিলাম। এর সঙ্গে আছে মধ্যমান কাকে বলে। তোমাদের একটা প্রশ্ন এখানে, যেখানে গড়ের জন্য রয়েছে তোমাদের ৮ নম্বর, আর আর পরেরটায় আছে ২ নম্বরের প্রশ্ন রয়েছে। এখানে একটা এসডি দেওয়া হয়েছে। করতেই হবে তার কোনো কথা নেই। কিন্তু জেনে রাখা ভালো। তোমাদের তো কি ধরনের প্রশ্ন আ আসবে তার একটা ধরন আমি তুলে দিচ্ছি। কিন্তু কি প্রশ্ন আসবে সেটা তো তোমাদের বলতে পারছি না।
তাহলে হয়তো আসলো, দেখা গেল যে একটা এসডি এসছে, তার সাথে একটা অন্য প্রশ্ন এসছে। তোমরা সেই প্রশ্নটাও লিখতে পারো, এসডিটাও করতে পারো। বা তোমাদের মিনটা এসে, যেটা আমি আগে দেখালাম, সেটাও করতে পারো, বা অন্য কোনো প্রশ্ন যদি আসে সেটাও করতে পারো। তবে বলে রাখি একটা, যে গ্রাফের থেকে শুধুমাত্র তথ্যটা পড়বে, আর কাজটা তোমাদের নাও আসতে পারে। মানে যেটা যে গ্রাফটা যেটা করতে হবে সেটা হয়তো আসবে না। আচ্ছা, তাহলে এগুলো এখানে একটা এসডি কিভাবে নির্ণয় করতে হয় সেটাও তোমরা শিখে গেছো। এখানে প্রশ্ন ছিল যে আয়তলেখর দুটি গুরুত্ব লেখো, ৮ আর ২, অর্থাৎ অঙ্কের জন্য ৮ লিখেছে, আয়তলেখর জন্য ২ নম্বর রাখা হয়েছে। তাহলে এই যে ২ নম্বরটা, এই ২ নম্বরে আয়তলেখের দুটো পয়েন্টস লিখতে হবে। তাহলে বুঝেই গেছো যে দুটো পয়েন্টস লিখতে হবে। তো সেভাবেই তাহলে আমাদের প্রত্যেকটা আনসার আমরা কিন্তু আলোচনা করে নিলাম। তাহলে এই যে আলোচনা ক্ষেত্রে তোমাদের আবার আরেকবার মূল বিষয়টাকে রিভাইজ করে দিই। সেটা হচ্ছে, খাতার জন্য আলাদা করে পাতা পাবে না। তাই খাতাটাকে সুন্দর করে সাজাবে এবং সুন্দর করে লিখবে। যাদের হাতের লেখা অতটা ভালো নয়, তারা শব্দের মধ্যে একটু ফাঁকা দেবে, লাইনের মধ্যে ফাঁকা দেবে। অর্থাৎ পরিষ্কার করে লিখবে, যাতে সেই লেখাটা দেখে আমাদের ভালো লাগে। খাতাটাকে খুব বেশি কাটাকাটি করবে না। যদি কাটতে হয় হিজিবিজি করে কাটবে না। জাস্ট একটা পেন থ্রু করে দেবে যে অংশটা ভুল হয়েছে, তারপরে সেখানে লিখবে। আরেকটা বলে রাখি যে কোয়েশ্চেনের ধরো একটা পার্ট আছে, সেই পার্টটা তুমি এখানে লিখলে না। ১ম এ অংশের সাথে লিখলে না। তোমার পরে মনে হলো ওটা তুমি ভুলে গেছিলে, পরে মনে হলো যে তুমি পরের দিকে লিখলে। ওরকম করবে না। যেখানে পার্ট আছে সেখানেই লিখবে, একটু ছেড়ে লিখবে। কেমন? বা ধরো সেই সময়টা তোমরা মনে রাখতে পারছো না, মনে করতে পারছো না, ওই জায়গাটা ছেড়ে তুমি পরের পেজে চলে যাবে। যে ছোট প্রশ্ন যেগুলো আছে ২ নম্বরের জন্য, তোমরা অনেক সময় এটা করে থাকো যে একটা বড় প্রশ্নের নিচে তোমাদের মনে পড়লো, তখন তোমরা আর একটু জায়গা আছে সেখানে আবার একটা নাম্বার দিয়ে ওইখানে আবার একটু বড় প্রশ্ন লিখে দিলে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আ ২ টো কালি ব্যবহার করবে। একটা হচ্ছে ব্লাক আর একটা হচ্ছে ব্লু। যেগুলো হেডলাইন করবে সেগুলো করবে, মানে হেডিংস করবে, সাব হেডিংস করবে, সেগুলোতে ব্লাক এ লেখো। আর মূল লেখাটা তোমাদের পেনে লেখো। আর এমন পেন নিয়ে আসো যেখানে কিন্তু কোনো আ উম কালি বেরিয়ে যাচ্ছে না। ২ টো ৩ টে পেন হাতে রাখবে, সঙ্গে থাকবে, যাতে তোমরা পুরো লেখাটা কমপ্লিট করতে পারো। এরকম যদি হয়ে থাকে যে কালি বেরোচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কালিটা আ আলা কাগজ পেন দিয়ে যদি লেখো, ওরম বেরোনো অবস্থায় পেন দিয়ে লেখো, তাহলে সেটা নোংরা হয়ে যাবে খাতাটা দেখতে। খুব মাথায় একদম মাইনিউটলি রাখো, খাতাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। স্কেল আনবে, পেন্সিল অবশ্যই আনবে, রাবারও একটা থাকবে, যেখানে তোমরা প্রতিটা প্রশ্নের শেষ হয়ে গেলে একটা করে লাইন টেনে দেবে। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে টু দি পয়েন্ট আনসার লেখা আর খাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো আমি একটা মোটামুটি এখানে একটা সাজেশন মতনই এখানটায় বানিয়ে দিয়েছি, বানানো হয়েছিল। আর তোমরা অবশ্যই ওই যে প্রশ্নটা যেটা রয়েছে, যেটা কাউন্সিল থেকে প্রকাশ করা হয়েছে, আ যেই কোয়েশ্চেন বুকলেট বা মডেল কোয়েশ্চেন পেপার, সেই মডেল কোয়েশ্চেন পেপারটা তোমরা যদি হাতে পেয়ে থাকো, তাহলে ওটা খুব মনোযোগ সহকারে সেটাকে সলভ করো। দেখবে তোমাদের বেশিরভাগ প্রশ্নেরই উত্তর তোমাদের জানা হয়ে যাচ্ছে, এবং তোমাদের আ ভালো লাগছে এটা করতে, যে কি ধরনের প্রশ্ন আসবে, যাতে তোমরা বুঝতে পারো। তোমাদের কথা মাথায় রেখেই সেইজন্য এটাকে প্রকাশ করা হয়েছে। তো ভালো থেকো। আজকের মতন এইটুকুই। আসি। সাবধানে ভালো করে পরীক্ষা দাও। আমাদের আ তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, তোমাদের শুভেচ্ছা জানাই। সাবধানে পরীক্ষা দিও। আর এইটাকে একটুখানি ভালো করে দেখো, কিভাবে কোথায় উত্তর লিখতে হবে, কতটুকু লিখতে হবে, তোমাদের জন্য বলে দেওয়া হলো।